ছোটোবেলার ঈদ অবশ্যই আনন্দের এক টাইপের ঈদ, অনেক মজা করেছি, কোনো প্রেশার ছিল না, প্রেশারলেস। শুধু ডান পিঠের মতো হইলো করেছি এই, মানে অনেক পটকা ফোটাইছি। তারপরে ধরেন চাঁদ রাতে অনেক রকম, মানে কী বলে, পিকনিক টিকনিক করছি অনেক। তো এটা যেমন ছোটোবেলায় করেছি খুবই। যখন ম্যাচিওর হওয়া শুরু করেছি, বাবা হয়ে গেছি, তখন কিন্তু পটকা ফোটানোর জন্য সহায়তা করেছি। তখন পটকা নিজে ফুটেছি ছোটোবেলায়, আর তখন এখন বড় হয়ে ওই পটকা ফোটানো বা পিকনিক করানোর জন্য উল্টা তাদেরকে যে মানে মানে কী বলবো, ওই এনভায়রনমেন্টটা তৈরি করে দেওয়া, সেটা করি। তো সেইটা কিন্তু দুটারই মজা আছে, প্রত্যেকটা মুহূর্তের মজা আছে জীবনের, যদি আপনি নিজেকে প্রত্যেকটা মুহূর্তকে আপনি এনজয় করেন। হ্যাঁ, অবশ্যই ছাদের উপর উঠে যেতাম। আপনার মনে আছে যে যখনই চাঁদ রাতের সময় হতো, ছাদের দৌড় মেরে ছাদের উপরে চলে যেতাম আজানের সময়, ঠিক আমরা তো জাস্ট আজান মাগরিবের সময় সময় ছাদের উপরে উঠে যেতাম। কে দেখতে পারে, কে দেখতে পারে, শুধু আকাশের দিকে তাকায় আছি, পশ্চিম আকাশে তাকায় আছি, কোথায় চাঁদ দেখা যায়। তো এই তাকায় 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 কেউ না কেউ দেখলো, এই পটকা শুরু হয়ে গেল। আর আমি প্রচুর পটকা ফোটাতাম আগে, এমন ছিল আমার পটকা যে প্রচুর কালেকশন করতাম চারিদিক থেকে, আগে থেকে এখনও করি আমি। এখন আমার পটকা ফাটানোর মধ্যে একটা আলাদা মজা লাগে, আমার মজা লাগে বলে শুধু না, আমি আমার বাচ্চাগুলো যত আছে, আমার মহল্লাতে প্রচুর বাচ্চা আছে ছোটো ছোটো সাইজ, কিন্তু আমি তাদেরকে নিয়ে আনন্দ করতে পছন্দ করি। এই ধরেন 8-10 বছর থেকে শুরু করে এরকম টাইপের 14-15 বছর ছেলেগুলোকে সব জায়গায় এক করে ছাদের উপরে নিয়ে এই শুরু হলো পটকা ফোটানো। এই 1-1.5 ঘন্টা পটকায় পড়তে থাকে। তো সবার পটকাগুলো জমা হয় এক জায়গায়, দিয়ে এই ছাদের উপরে হয়, বাট আনন্দ করি, ঈদের আনন্দটা সবাই মিলে শেয়ার করি। বাচ্চাদেরকে, বিকজ আমাদের বাচ্চাদেরকেও তো সাহসও বাড়াতে হবে, শুধুমাত্র পুরো ফার্মের বানানো হবে না। একটা সময় আমরা ডান পেরেছিলাম, আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ডিসিশনগুলো নিতে পারি। তা আপনি পটকা ফোটানো তাদেরকে শেখাতে হবে, সবই শেখাতে হবে, দুনিয়ার এমন কিছু নাই যে সব কিছু শিখতে হবে, আর কোনটা রাইট কোনটা রং সেটা আপনাকে পিক করাতে হবে। তো আমি আমি মনে করি যে পটকা ফোটালে কিন্তু একটা সাহসও পারে। আপনি যে আগুন ধরাচ্ছেন, দম করে ফুটছে, ভুল করছেন কি করছেন না, এই যে ডিসিশন মেকিং, তো এইগুলোতে অনেক কিছু শেখার আছে, বাচ্চারা ওগুলো শিখছে হয়তো। বাট পজিটিভভাবে চিন্তা করতে হবে, আপনি যদি যত বন্ধু হবেন তত তাকে সুন্দরভাবে বোঝালে ও সুন্দরভাবে বুঝবে। আমার কাছে মানে প্রত্যেকটা মুহূর্তে মজার, শুধু শৈশব বলে না, যে মানুষটা জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ট্রেন জার্নির মতো মনে হয়। ধরেন কোনো একটা জায়গায় জীবনটা হচ্ছে এমন যে আপনি স্টার্ট করলেন, জন্ম যেখানে হলো, মৃত্যু একটা জায়গা, তো ট্রেনের মতো করেন। এই জন্ম থেকে মৃত্যু, এই প্রত্যেকটা মুহূর্ত কিন্তু খুব সুন্দর সময় আছে। কখনো আপনি ছেলে হয়ে জন্ম হবেন, কখনো বাবা হয়ে থাকবেন, কখনো দাদা হয়ে থাকবেন। তো প্রত্যেকটা মুহূর্তকে আপনি কিন্তু যদি এনজয় করেন, খুবই ভালো। দুটোই মজার আছে। একটা হচ্ছে সালামি নিয়া, ধরেন চাচা চাচি বাবা মা সবার কাছ থেকে যখন সালামি নিয়া, বড়দের কাছ থেকে সালামি নিয়া, এটা যেমন একটা মজার, ওই ছোটোবেলার সময় ওই টাকাটা নিয়ে আমরা অনেক সময় এইটা খেতাম ওটা খেতাম, বাইরে সবাই মিলে একসাথে ঘুরতে গেছি। তো বন্ধু বান্ধব একসাথে 20-15 জনের একসাথে হয়ে গেছি। তো এটা একটা যেমন মজা আছে, ঠিক সালামি দেবার জন্য তো আপনাকে নিজেকে ওই পর্যায়ে রেডি হতে হবে নিজেকে। তো আপনি যেমন পকেটে যখন টাকা আছে, আপনি সবাইকে, প্রত্যেকটা ভাগনা ভাতিজা, ছেলে মেয়েরা বা মানে সবাই যখন আসছে, আপনি যখন ছোটোবেলায় যেটা আপনি নিতেন সেটা যখন দিচ্ছেন, এটারও একটা মজা আছে যে আপনি সবাইকে দিতে পারছেন। এটা একটা ভালো লাগা থাকে যে বাচ্চারা এটা নিয়ে অনেক মজা করছে, আনন্দ করছে। মানুষের আনন্দ দেখতেও তো অনেক সময় মজা লাগে। আমার কাছে প্রত্যেকটা মুহূর্তে, ছোটোবেলায়, একদম ছোটোবেলায় আমি ঈদ তো খুব, মানে ফাটাফাটি ঈদ করতাম হইল্লার মাধ্যমে। যখন আমি ন্যাশনাল টিমে খেলা শুরু করলাম এবং মোটামুটি একটা লেভেলে যখন চলে আসি, 17-18 বছর বয়স, তখন থেকে আসলে আমার ঈদটা কাইন্ড অফ একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসছিলো যে ঈদ মানে হচ্ছে আমার ঘুমানোর দিন। অনেক মানুষ হয়তো ঈদের দিনে খুবই আনন্দ করতে পারেন, বিকজ সারা বছর হয়তো তারা বিভিন্ন কারণে এনগেজ থাকেন, যার জন্য ঈদের দিনটাতে হয়তো তারা খুবই আলাদাভাবে আনন্দ করেন। আর আমার ঈদটা ছিল একটা রেস্ট ডে, যে আমি সারা বছর অনেক ট্রেনিং করতাম, অনেক, মানে ট্রেনিং করতে করতে টায়ার্ড থাকতাম, তো রাজশাহীতে বাবা মার কাছে যেতাম ঈদ করার জন্য, বন্ধু বান্ধব থাকতো। তো সকালে নামাজ পড়ে এসে আমি একদম পুরা একদম দিতাম ঘুম, বিকজ আমার এই ক্লান্তি, যে 1-2 মাস 3 মাস 4 মাসের যে ক্লান্তি, এই ক্লান্তিগুলো আমি ওই সময়টা এনার্জিটা সেভিং করতাম। তো ঈদের মধ্যে আমি ওই যে চেষ্টা করতাম যে যেহেতু ছুটি পেয়েছি, পুরোটা ঘুম দিয়ে 1 দিন 2 দিন ঘুমাই এনার্জিগুলো সেভিংস করতাম, যে পরবর্তী সময় যেন আবার মাঠে যেন ঠিকমতো ইউজ করতে পারি। এবং ঠিক সময় থাকতো যে সন্ধ্যার সময় হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতাম, কিন্তু ঈদের বেলা দিনের বেলায় আমি ম্যাক্সিমাম টাইমে আমি ঘুমাই নিতাম, বিকজ আমার এনার্জিগুলো খুব দরকার ছিল সেভিংস করা। যে আমি যেহেতু একজন, আমার প্রফেশন হচ্ছে ক্রিকেট বা স্পোর্টস, তো আমাকে ওই জিনিসগুলোকে ম্যানেজ করতে হতো, যে আমি কী করে নিজেকে সেভ করে এনার্জি সেভ করবো, রাত্রে বন্ধুদের সাথে সময় দেবো, আড্ডাও দেবো, আবার এটাও যেন আমার ম্যানেজ হয়। তো আমার মনে হয় যে খেলোয়াড়দের ঈদ এক ধরনের হয়, সাধারণ মানুষদের এক ধরনের ঈদ হয়। ম্যান টু ম্যান ভ্যারি করে, প্রত্যেকের জায়গা থেকে নিজের অবস্থান থেকে খুব সিরিয়াস থাকে,
প্রফেশনাল লাইফের ব্যাপার আছে, যে আপনি নিজেকে কতটুকু পর্যন্ত আপনি আনন্দ করবেন, কতটুকু পর্যন্ত কী খাবেন। অনেক সময় দেখা গেলো যে একজন খেলোয়াড় হিসেবে কিন্তু আপনি সবসময় ইচ্ছা করলেও সব রকম খাওয়া খাবেন না। সাধারণত দেখবেন যে ঈদের দিনে অনেকে মানে ভরপুর খেত একদম। আমার খাবার দাবারগুলোও কিন্তু যেহেতু আমি স্পোর্টস ফ্যামিলির ছেলে, ছোটোবেলা থেকেই খুবই মানে বেছে দেখে শুনে খেতাম। হ্যাঁ, অবশ্যই ঈদের দিনটা একটু আলাদা হয়। ধরেন হয়তো ঈদের দিনে যেটা হয়, আমার মা যখন বেঁচে ছিলেন তখন আমরা ঈদের সময় স্বাভাবিক নামাজ পড়ে এসে আমরা সবাই কিন্তু একসাথে বাবা, বোন-টোন সবাই একসাথে আমরা মানে আমরা একসাথে করতাম, নাস্তা করতাম। নাস্তাটা করে হয়তো আমি ঘুমায় চলে যেতাম। ঠিক আমার মাকে বলা থাকতো যে ঠিক এরকম সময় আমাকে ডেকে দিবেন, আমি আবার দুপুরের খাওয়া খেতাম। তো দুপুরবেলায় আবার ঠিক একটু রিচ ফুড খেতে হতো। বিকজ আপনি জানেন যে ঈদের দিন সবাই রিচ ফুড খায়। তো রিচ ফুড খেয়ে আবার হয়তো একটু হাঁটাহাঁটি করে আবার যেয়ে ঘুমায় পড়তাম। পুরা এনার্জি সেভিং করতাম এবং খাওয়া-দাওয়া খেতাম কিন্তু কন্ট্রোল, যে না আমি এমন পরিমাণ খাবো যে খাবারটা আমাকে কিন্তু ভালো রাখবে। পরবর্তী সময়টুকু যে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর্যন্ত যেন আমি ফিট থাকি। আমি মনে করি যে অনেকে ভুল করেন যে ঈদের খাবার মানে হচ্ছে পেট ভরে খাবেন, নড়তে পারবেন না। এটা ভুল। আপনি যদি অল্প, অল্প করে খান বাট কোয়ালিটি খান, দেখবেন আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো লাগবে। এটা আসলে খেয়াল নাই। তখনকার আমলে তো আসলে ধরেন ৳৫০, ৳১০০ অনেক টাকা। আপনি যেহেতু বলছেন আমার বয়স এখন যে অবস্থায় আছে, তাতে আমার মনে হয় যে এই ৩০, ৩৫, ৪০ বছর আগে যদি আপনি চিন্তা করেন, তো তখন ৳৫০, ৳১০০, ৳১০ অনেক টাকা। আর তখন তো মানুষের এত ছিল না, আমাদের সমাজে কিন্তু এত দাম ছিল না কোনো কিছুর। এখন যে পরিমাণ সবকিছুর দাম বেড়েছে, সেটার মানে তার মানে আমার মনে হয় যে ৳১ দিয়ে অনেক কিছু কেনা যেত তখন। আর এখন তো ৳১ কোনো ভ্যালু, টাকাই দেখি না। ৳১ তো দেখিনি, চোখেও পড়ে না। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা টাকাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট টাকা। যে যেটা দিতে পেরেছে সেটাই সুন্দরভাবে আনন্দ করে নিয়েছি, মজা করেছি। ঈদের সময় তো ধরুন সবাই তো আমরা আমাদের মতো করে চিন্তা করি। আমি যেহেতু ছোট একটা শহরের, রাজশাহী শহর থেকে বড় হয়ে উঠছি। আমাদের বড় হয়ে আমাদের যে কালচারে যেভাবে যেমন টাইপের ড্রেস, ঈদে নতুন ড্রেস কিনতে হবে, নতুন ড্রেস বানাতে হবে। ফিলিংই আলাদা। কে কত একটু আলাদা ড্রেস বানাবে, একটু আলাদা হবে। তখন একেকটা সময় একেকটা রকম চলন ছিল যে এই কাপড়টা এখন চলছে বা এই জিনিসটা চলছে। তখন এই জিনিসগুলো ছিল অনেক। তো ওইভাবে বানাইছি। বাট সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে পরবর্তী সময় খেলার লাইফে এসে আর পরবর্তী ঈদে আর ওইভাবে কেনাকাটি করা নাই। বিকজ হচ্ছে যখন যেটা পছন্দ হতো কিনে নিতাম। কিন্তু এখনও আমি মনে করি যে বাচ্চাদের জন্য এটা ঈদ মানে একটা আলাদা আনন্দের জায়গা। বাট এখন যে লাইফে চলে আসছি, এখন হয়েছে কি আমার কাছে প্রত্যেকটা সময়ই আমাদের খুবই ইম্পর্টেন্ট, যে যখন যেটা হয়তো পছন্দ হচ্ছে, এটা মনে হয় আমার দরকার আছে, তখন হয়তো ওইটা কিনে নিচ্ছি ওটা পড়ার জন্য। বা আর তখন আমি বলবো যে হ্যাঁ, আমি আনস্মার্টই ছিলাম। যদি বাংলা একদম সত্যি কথা বলতে হয়, এখনও আমি কতখানি স্মার্ট আমি বলতে পারবো না। বাট তখন আমি বলবো যে আরও বেশি আনস্মার্ট ছিলাম। এই জন্য যে আমার খেলার জীবন আমাকে কিন্তু অনেক কিছু শিখাইছে। আমি ছোটোবেলা থেকে যখন বড় হচ্ছি, তো বড় হতে হতে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস আমি ফলো করি। কোন মানুষ কত সুন্দরভাবে কথা বলেন, কোন মানুষের বিহেভ কেমন, কোন মানুষ কীভাবে ভালো ভালো কাজ করছেন, প্রত্যেকটা জিনিস দুনিয়া থেকে প্র্যাকটিক্যাল নলেজ যেটা বলে প্রকৃত নলেজ। একটা হচ্ছে বই থেকে আপনি কিন্তু জেনারেল নলেজ পাবেন। আর আপনি যখন যত বেশি মানুষের সাথে মিশবেন, যত দুনিয়া দেখবেন, দেশ বিদেশে আপনি খেলতে গেছেন, দুনিয়া দেখেছেন, তখন আপনি কিন্তু সুন্দর 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 কিন্তু আইডিয়া নিজেকে ডেভেলপ করা, যে আমি প্রত্যেকটা জায়গা থেকে নিজেকে কী করে ডেভেলপ করব, আমি কী করে আমার ড্রেস আপ দামি হতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু কোন কালারের সাথে কোনটা পরলে ভালো লাগবে, কীভাবে কথা বললে মানুষ পছন্দ করবেন, কীভাবে মানুষের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। তো নিজেকে আস্তে আস্তে ডে বাই ডে নিজেকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমরা তো জন্ম হই সবাই সবাই কাদামাটির মানুষ, কিন্তু ডে বাই ডে নিজেকে আসলে কোথায় নিয়ে যেতে চান সেটা নিজের ব্যাপার। বাবা মা হয়তো জন্ম দেন, অনেকে শিক্ষিত পরিবার থাকে, অনেকে অশিক্ষিত থাকে। বাট কেউ হয়তো বাই বর্ন হয়তো সুন্দর ম্যানার পেয়ে যান বাই বর্ন ফ্যামিলি থেকে, কেউ হয়তো পান না। কিন্তু তাদের দায়িত্ব হচ্ছে যে না পাইছে যারা, তাদের দায়িত্ব হচ্ছে আমি কী করে নিজে থেকে শিখে নিজেকে ওইখানে নিয়ে যাব। তো প্রত্যেকটা মুহূর্তকে আপনাকে আমার মনে হয় শেখার অনেক শেষ নাই, শিখতে হবে।